প্রিয় দর্শক, স্বপ্ন সবাই দেখে, সবারই স্বপ্ন দেখার অধিকার আছে। কেউ জেগে জেগে স্বপ্ন দেখে, কেউ ছেঁড়া কাতায় শুয়ে ঘুমের ঘোরে স্বপ্ন দেখে। বর্তমান সময় জমিদারের নাতি তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের কথা প্রকাশ করেছেন। তার স্বপ্নের কথাটি যখন সংবাদ মাধ্যমে এলো, তখন তার সেই সংবাদটা পড়ে শুনে জেনে আমার কাছে মনে হলো যে হায় আল্লাহ, এখন কি হবে তার এই স্বপ্ন। অনেকে এখন বলতেছেন যে এই জমিদারের নাতিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত ছিল। তারা এরকমই বোধহয় আশা করছিলেন। আজকে মূলত দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তাদেরই দুইটা বিষয়, একটা হলো যে তাদের একজন সংসদ সদস্য হয়েছেন হান্নান মাসুদ, মাত্র ২৬ বছর বয়সে সর্বকনিষ্ঠভাবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু দেখেন, আশ্চর্যজনক বিষয় হলো গতকালকে সংসদে তার একটা আকুতি দেখলাম, মিনতি দেখলাম। তার আগে প্রথম যেদিন তিনি সংসদে বক্তব্য দিলেন, সেই দিন তিনি যে অগ্নিঝরা বক্তব্য দিয়েছিলেন, হাত পা ছুঁড়ে ছুঁড়ে আবেগীভাবে যে কথাগুলো বলছিলেন, সারা বাংলাদেশে তার সেই বক্তব্যটি ছড়িয়ে পড়ছিল এবং দেশের মানুষ সমালোচনা করছে, পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করছেন। কিন্তু আজকে সার্জিস আলম যেটা বলতেছেন, সেইটা শোনার পরে আপনি কি বলবেন? এইটা অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে, কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বিরোধী দল থেকেও মন্ত্রণালয়ের দায়িত্ব আশা করেছিলাম সার্জিস কি আশা করছিল? বিরোধী দল থেকেও মন্ত্রণালয়ের দায়িত্ব আশা করেছিল। মানে বিরোধী দল যারা আছে তাদেরই তো বিরোধী দল, 11 দলীয় জোট, এনসিপিরও কয়েকজন সংসদ সদস্য আছেন। এই বিরোধী দল থেকে বর্তমান সরকার তাদেরকে একাধিক কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন এরকম আশা করছিলেন। এটা তো আমরাও এটা ধারণা করছিলাম, আমরা আশা করছিলাম না, আমরাও ধারণা করছিলাম হয়তো বা এরকম পেতে পারে। কারণ তাদের মুভমেন্ট দেখে, সার্জিসদের বা এই 11 দলীয় জোটের নেতাদের মুভমেন্ট দেখে, যেমন ধরেন নির্বাচন চলাকালীন সময়ের দিকে যদি তাকান, তখন আমরা দেখতাম যে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে যেভাবে বক্তব্য দিতেন, মনে হইতো যে এরাই রাজনৈতিক ময়দানে মোড়ল আর বিএনপি হলো ছোট্ট তাদের শীর্ষ ভক্ত, এরকম মনে হইতো। কিন্তু নির্বাচনের পরে যখন দেখা যাইতেছে যে না, ঘটনা তো বিপরীত দিকে যাচ্ছে, তখন তাদের আসল যে চাওয়াটা, সেই চাওয়াটা বের হয়ে আসতেছে। এখন আপনি ভাবুন যে যদি এরকম হইতো, আচ্ছা ঠিক আছে, তার যে আশা ছিল সেই আশা যদি মানে সেরকমই হইতো, বিরোধী দলের পক্ষ থেকে মন্ত্রণালয় দেওয়া হলো, একটা বা দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, তাইলে কি হইতো? ভাগ বাটোয়ারার একটা সরকার হইতো। কিন্তু বিএনপি সরকারকে সেটা চাইছেন, চায়নি। যদিও আমরা কিন্তু এখন পর্যন্ত সন্দেহ থেকে দূরে রাখতে পারতেছি না যে বর্তমান সরকার এবং বিরোধী দলে যারা আছেন তারা একই। তারা সংসদে যেটা বলেন, রাজপথে যেটা বলেন, লোক দেখানো, আমরা মামুরা নির্বাচন করছেন। এখন লোকজনকে, দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো আমরা কত বিরোধিতা করতেছি, আমরা কিন্তু আদৌ এক না। কিন্তু যখন তাদের যে চাওয়াটা আরও অনেক বড় ছিল, এটা কিন্তু বাস্তবতা। আমি কিন্তু একাধিক ভিডিওতে এরকম কথা বলছি বা এরকম কথা আপনাদেরকে বলি যে আপনি তখনই আশাহত হবেন যখন অতিরিক্ত আশাবাদী হবেন। একটা বিষয়, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি যখন অতিরিক্ত আশা বুকে বাঁধবেন যে এটা হবে, এরকম হবে, আমাদের পক্ষে, আমার পক্ষে, কিন্তু যখন সময় আসবে, তখন যখন আপনি দেখবেন যে না সেরকম তো হচ্ছে না, তখন কিন্তু আপনি বেশি মাত্রায় আশাহত হবেন, ভেঙে পড়ার সম্ভাবনা আছে। এই যে এখন যে তারা ধম্প দিতেছে, আমার মনে হয় এরকমই দুই একটা মন্ত্রণালয় নেওয়ার জন্যই তারা এরকম সরকারকে ধম্প চাপে ফেলানোর চেষ্টা, আর একটি গণঅভ্যুত্থান, সরকার ফেলে দেবে, এই ধরনের নানান বক্তব্য, সরকার প্রধানকে উদ্দেশ্য করে অশালীন অশ্রাব্য শব্দ ব্যবহার করে বক্তব্য 11 দলীয় জোটের নেতাদের মুখ থেকে বের হইতেছে। কী জন্য? তাইলে কি আমরা এটা ধরে নেব যে এই দুই একটা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হওয়ার জন্য তারা এরকম করতেছে? হ্যাঁ, করতে পারেন। বর্তমান সরকারের সেই অধিকারও আছে, এখতিয়ার আছে, তারা এটা দিতে পারেন। দিতে পারেন, সমস্যা না, আমরা সেই বিষয়ে কথা বলবো না। তবে এই কথাটাই বলবো যে যদি দেয়, তাহলে এই জমিদারের নাতিকে যেন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়। কারণ তিনি ঘুমে ঘুমে স্বপ্ন দেখেন যে তিনি জমিদারের নাতি ছিলেন। তিনি ঘুমে ঘুমে স্বপ্ন দেখেন যে তাদের দাদা এমন কিছু সম্পত্তি রেখে গেছেন যা তাদের কয়েক প্রজন্ম চলে যাবে, সেই সম্পত্তি শেষ হবে না, এরকম কথাও তারা বললেন। আমি আপনাদেরকে হান্নান মাসুদের বিষয়টা এখন আসি। হান্নান মাসুদের বিষয়টা দেখেন, এটা আপনারা কিভাবে দেখবেন? এটা একদিকে বলতে পারেন যে হান্নান মাসুদ তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন সংসদে, তিনি যেহেতু একজন সংসদ সদস্য, তিনি
সংসদের কাছে নিরাপত্তা চাইতে পারেন, মাননীয় স্পিকারের মাধ্যমে সংসদ নেতার কাছে আবেদন করতে পারেন, চিঠিও দিচ্ছেন, যদিও সংসদ নেতা গ্রহণ করে নাই। এখন এটা এভাবে বলা যায়, কিন্তু আমি যেভাবে দেখতেছি যে তারা কি বলে, তারা বলে যে তারা নির্বাচিত সংসদ সদস্য, মানে তারা বোঝানোর চেষ্টা করে যে জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করছে। এখন আপনি ভাবুন যে একটা আসনের একজন এমপি সংসদ সদস্য, তিনি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে থাকেন, তাহলে তার এলাকায় অন্য কোথাও না তো তার এলাকায় কেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগবেন? কারণ ওই এলাকার তো অধিকাংশ জনগণ তাকেই চায়, তাকেই সমর্থন করছেন। তাইলে হ্যাঁ, থাকতে পারে সেখানে দুর্নীতিবাজ বা সেখানে ক্যাডার, সেখানে দস্যু থাকতে পারে, কিন্তু তারা তো ওই এমপিকে দেখে ভয়ে চলার কথা, কারণ এমপির জনসমর্থন। একজন নেতার যদি জনসমর্থন থাকে তাহলে আর কি লাগে বলুন তো? একজন নেতার যদি জনসমর্থন থাকে, জনগণ যদি তাকে সমর্থন করে, তাইলে তার নিজের নির্বাচনী এলাকায় তার কি নিরাপত্তাহীনতায় ভোগার কথা? তাহলে আমার মনে হইতেছে যে তিনি যেভাবে হাওমাও করে একেবারে সংসদে নিজের নিরাপত্তাহীনতার কথা বলতেছেন এবং সংসদের রাষ্ট্রীয়ভাবে তিনি নিরাপত্তা যেন পান, সংসদে দাঁড়িয়ে সেই কথা বলতেছেন, এইটা শুধুমাত্র নিজেকে ছোট করা নয়, পাশাপাশি এইটাও প্রমাণ করে যে তার প্রতি জনগণের সমর্থন কতটুকু আছে। আমি মনে করি জনগণের সমর্থন যদি থাকতো তাহলে সংসদে দাঁড়িয়ে তাকে নিরাপত্তাহীনতার কথা বলতে হতো না। এটা আমার যুক্তিতে আসে। এখন আসেন, আমি আপনাদেরকে একজনের কথা একটু শোনাই। তিনি কালের কণ্ঠে এই কথাগুলো বলছেন। জনাব বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, একজন ভালো মানুষ। তিনি বলছেন যে বাংলাদেশের সরকারের ইতিহাসের মধ্যে ইউনূস গভর্নমেন্ট ইজ দ্য ওয়ার্স্ট গভর্নমেন্ট। এটা কোনো গভর্নমেন্ট ছিল না, এটা একটা মাস্তান পার্টির মতো কাজ করেছে। তিনি আকবরের বৈরাম খা হতে চেয়েছিলেন, ছেলেপেলেগুলোকে মাঠে নামিয়ে দিয়ে মপ করিয়েছেন। এই কথাটা বলছেন জনাব বদিউর রহমান। একেবারে সত্য কথা বলছেন। ইউনূস সরকার প্রকৃত কোনো সরকারই ছিল না, এটা একটা মাস্তান পার্টি ছিল। তাহলে মাস্তান পার্টি যদি হয়ে থাকে এবং এটার বাস্তবতা আছে, তাহলে তাদের নিয়োগকর্তা, তাদের যে চালাবিন্দু কারা ছিল? এরাই তো ছিল। এই হাসনাত রায় নিয়োগকর্তা ছিল, সার্জি, সেই হান্নান মাসুদ এরাই। এখন মাস্তানরা যখন ক্ষমতা হারালো, তারা তো একটু নিরাপত্তাহীনতায় ভুগবে, কারণ একটা সময় তো মাস্তানি দেখাইছে। মানে বিষয়টা আপনি এভাবে ভাবেন যে একটা সময় তো মাস্তানি তারা দেখাইছে, সেই জন্য কি তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে? আদৌ মূলত তাদের কোনো জনসমর্থনই নাই। এটাই বোধহয় বাস্তবতা। জনসমর্থন থাকলে কেন সংসদে দাঁড়িয়ে তাকে নিরাপত্তাহীনতার কথা বলতে হবে? আর একজন তো স্বপ্ন দেখতেছেন, জানি না তার স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা। তবে এখনই যদি এই অবস্থা হয়, এই সমঝোতা সরকারের আমলেই যদি এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে কি হবে? আমি তো এমনও কথা শুনতেছি যে এই যে বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যে বিরোধী দল আছেন, বিরোধী দলের মধ্যে 11 দলীয় জোটের মধ্যে একটা রাজনৈতিক দল, যদিও জামাতের বি টিম বলা হয়, এনসিপি নাকি বিলুপ্তির পথে। তাইলে কি এটাই সত্য? তাহলে তারা বিলুপ্তির পথে? প্রিয় দর্শক, আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।